প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মাসুমুর রহমান খলিলি, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব এহসানুল হক মিলন। আপনাদের দুজনকেই স্বাগত। মাসুমুর রহমান খলিলি, জুলাই সনদের খসড়াটা তৈরি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি অন্তত 12টি বিষয়ে এটা ঐকমত্য হয়েছে এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সরকারের পক্ষ থেকে একটা খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি একটা শেপ নিয়েছে, একটা আকার দাঁড়িয়েছে যে এরকম হচ্ছে। এই যে আকারটা দাঁড়ালো সব মিলিয়ে, আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? এক কথায় আমি বিষয়টাকে একটা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখতে চাই। 31 তারিখের মধ্যে এই ঐকমত্য কমিশন আশা প্রকাশ করেছিল তারা এই সনদটা চূড়ান্ত করবে। রাইট। যে ধরনের কাজের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট কয়েকটা ইস্যু ছাড়া বাকি সবগুলোতে মোটামুটিভাবে একমত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো। আশা করা যায় 3টা মেজর যে বিষয় যেখানে ঐকমত্যের একটু গ্যাপ রয়ে গেছে এগুলোতেও হয়তো চলে আসতে পারে। যেমন এর মধ্যে একটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতিতে বিএনপি মনে করে যে প্রচলিত যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত সকল চেম্বারে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এবং মহিলাদের ইস্যুতে। অন্যদিকে জামাত ইসলামী এবং ইসলামিক আন্দোলন তারা বলে যে সকল ক্ষেত্রে আনুপাতিক হারে নির্বাচন হোক। ছাত্রদের যে সংগঠন আছে এনসিপি, তারা মনে করে যে উচ্চ পরিষদ এবং নারীদের মধ্যে আনুপাতিকভাবে নির্বাচন হবে আর নিম্ন কক্ষে হবে প্রচলিত উপায়ে। আমরা যেটা দেখতে পেয়েছিলাম অরিজিনাল যে সুপারিশটা ঐকমত্য কমিশনের, এখানে কিন্তু এভাবেই ছিল। নিম্নকক্ষে তারা কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলে নাই, আনুপাতিক নির্বাচনের কথা। অন্যদিকে উচ্চ পরিষদ এবং যে 100 সংরক্ষিত নারী আসন, এখানে আনুপাতিক নির্বাচন তারা চেয়েছিল। আমার ধারণা হচ্ছে এই ইস্যুতে একমত হওয়া সম্ভব। বিএনপি হয়তো একটু ছাড় দিতে পারে উচ্চ কক্ষ অথবা নারীর ক্ষেত্রে। অন্যদিকে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা ছাড় দিতে পারে নিম্নকক্ষের মধ্যে। আর যেহেতু মৌলিক সুপারিশের মধ্যে নিম্নকক্ষে আনুপাতিক নির্বাচনের কথা ঐকমত্য কমিশন বলে নাই, আমার ধারণা এই জায়গাতে হয়তো একটা সমাধান হয়ে যেতে পারে। এর বাইরে আরও ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো আমার মনে হয় একটা সমাধানের দিকে চলে যাবে। আমি আশাবাদী 31 তারিখের মধ্যে এই খসড়াটা চূড়ান্ত হতে পারে। আর ঘোষণাপত্রের বিষয়টা এটাও অনেকটাই, খসড়া তো আগেই রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। আশা করা যায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুইটাই নির্দিষ্ট সময়ে এটা হবে, চূড়ান্ত হবে। আর সেটা 31শে জুলাইয়ের মধ্যে যদি না হয় তাহলে 36শে জুলাইয়ের মধ্যে এটা হতে পারে। আমরা যেটা শুনতে পাচ্ছি 5ই আগস্ট বা 36শে জুলাই যেভাবে বলি, ওই দিন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। হয়তো আমরা কোনো কিছু পাবো, এই ভাষণের মধ্যে কোনো ঘোষণাপত্র আসতে পারে। এখানে আপনি বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র, এই জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখছি না, যেটার দাবিতে 3 তারিখে এনসিপি যে প্রোগ্রামটার ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। জুলাই ঘোষণাপত্রটা আসলে এটা হচ্ছে কি একটা নীতিগত ইস্যু আর কি। যেমন স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্রটা একটা সাধারণ একটা ধারণা, মানে এটা সব কিছুর উপরেই প্রযোজ্য। কিন্তু বলবৎকরণের যে বিষয়গুলো এগুলো সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে আছে। আর এখানেও কিন্তু এই যে জুলাই সনদ যেটা, এটা তো বাস্তবায়নযোগ্য বলবৎযোগ্য বিষয়। আর অন্যদিকে ওটা হচ্ছে ধারণাগত ব্যাপার, নেরেটিভ, এটা সব কিছুর উপরে একটা প্রভাব পড়বে। ফলে জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব বড় বিতর্ক হবে না। এখানে যে বিষয়টা থাকতে পারে সেটা হচ্ছে কি আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 5ই আগস্টের 24-এর যে বিপ্লবটা, গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটি আমরা বলি, এটা স্বীকৃতি, এই জিনিসগুলো মূলত ওখানে আসবে। আর হতে পারে রাষ্ট্র কিভাবে চলবে, বিশেষ করে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হতে পারে, নীতিগত কিছু বিষয় হতে এর মধ্যে থাকতে পারে। কিন্তু ঘোষণাপত্রের ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে? অলরেডি এটার একটা ঘোষণা, মানে খসড়া রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। আমি যতদূর জানি বিএনপি, জামাত, তারপরে এনসিপি এবং স্বাধীনতা আন্দোলন সহ অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে তাদের কাছে এটা খসড়াটা হস্তান্তর করা হয়েছে। বারবার আপনার কাছে যাচ্ছে এই কারণে, সেটা হলো যে জুলাই সনদের আড়ালে জুলাই ঘোষণাপত্র আবার পেছনে পড়ে যায় কিনা, এই আশঙ্কা তৈরি হয়েছে। এটা একদিক। আরেকদিক হলো জুলাই সনদ তো রয়েছেই, কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কিন্তু এনসিপি খুব সক্রিয় এবং তারা বলেছে যে 3 তারিখের ভিতরে যদি ঘোষণা না হয় তাহলে তারা যে
মহাসমাবেশে ঘোষণা দিয়েছে শহীদ মিনারে, সেখানে তারা নিজেরাই ঘোষণা করবে আবার বলেছে। আমরা সংবাদপত্রের সক্রিয় ব্যক্তি হিসেবে যতদূর জানি, খোঁজখবর রাখি, তাতে কিন্তু দুইটার কাজেই একই সমান্তরালে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়টা যেহেতু এই ঐকমত্য কমিশনের ফর্মাল যে আলোচনাটা, সংলাপটা, এখানে হয়তো ওটা বিষয় হিসেবে আসে নাই, এজন্য আমরা জানি না আর কি, কিন্তু ভেতরের কাজ একইভাবে চলছে। এহসানুল হক মিলন, এই যে জুলাই সনদ, এটা অনেকটা দৃশ্যমান হচ্ছে, এটা একটা পজিটিভ দিক, যেটা মাসুম রহমান খলিলি বলছিলেন, এবং ধারণা করা হচ্ছে যে আগামী 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করবে জাতীয় ঐকমত্য কমিশন। এবং অনেক বিষয়, যে বিষয়গুলো বিএনপি মানতে চায়নি, তারা মেনেছে। এবং মাসুম রহমান খলিল একটা ইঙ্গিত দিয়েছেন যে উচ্চ কক্ষে আনুপাতিক হারের যে নির্বাচন, সেটা সেখানে হয়তো প্রযোজ্য হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দৈনিক পত্রিকার সাক্ষাৎকারেও এ ব্যাপারে একটা ইতিবাচক কথা বলেছেন। সব মিলিয়ে এটা ইতিবাচক হচ্ছে, এটাই তো আপনাদের ধারণা, এবং এর বাস্তবায়নটা কিভাবে হবে আমাদের একটু খোলাসা করবেন। এই ঘোষণাপত্র বা জুলাই সনদ, অর্থাৎ ফেসিবাদ যেন পুনর্জন্ম না নেয় সেই বিষয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকরী যে পদক্ষেপ নেওয়া উচিত, সেই ব্যাপারে বিগত সময়গুলো বিএনপি চিন্তা ভাবনা করেছে। 2030 ভিশন হতে শুরু করে 27 দফার রাষ্ট্র মেরামত থেকে শুরু করে 31 দফার রাষ্ট্র মেরামতের অগ্রণী ভূমিকা বিএনপি নিয়েছে। এবং বিএনপি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখেই এই 31 দফা ঘোষণা দিয়েছে, এবং সেখানে রাষ্ট্র মেরামতের জন্য যে যতগুলো জিনিস প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি বিষয়ে এভরি কর্নার স্টোন উই টাচড, একটিও বাকি নেই এখানে লেখার, দেখার, বোঝার। আমরা উপলব্ধি করতে পেরেছি যে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উন্নয়নশীল জাতি, একটি মানবিক জাতি হিসাবে আমরা রেখে যেতে চাই, তাহলে আমাদের এই পরিবর্তনগুলো আনা প্রয়োজন। তো বিএনপি অগ্রণী ভূমিকা নিয়েছে। সেই জায়গায় বিএনপি কোনো অবস্থাতেই চায় না যে আগামী দিনে আবার ফেসিবাদ পুনরুদ্ধার হোক। যে জন্য দেখুন, প্রত্যেক সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন একটি বিষয় যদি আমি বলি, আমাদের দলে যেভাবে চলছিল 2 টার্মের বেশি রাষ্ট্র দায়িত্বে থাকার মতো সক্ষমতা নিশ্চয়ই আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বে রয়েছে। সেই ক্ষেত্রেও বলা হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় 2 টার্মের বেশি থাকতে পারবে না, এবং পরবর্তীতে বলা হয়েছে 10 বছর। তা আমাদের অনেস্ট কনফেশন রয়েছে এই দেশটি যেন সুন্দরভাবে চলে। এখন খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ দুটাকে খুব বেশি পৃথকীকরণ করার সুযোগ নেই। ঘোষণায় যাই থাকবে, সনদে তার কার্যকরী ভূমিকা থাকবে, প্রতিফলনটা সেখানেই ঘটবে। দেখুন, আজকের যে সংস্কার নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে সকলের অবগতির জন্য। কোনটি কে মানছে, কোনটি কে মানছে না, জাতি সেটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে, এবং সেই জায়গাটি সকল দলেই তারা চিন্তা ভাবনা করে কথা বলছে। এমন কোন রাষ্ট্র পরিচালনায় বিকৃত চিন্তা কেউ করবে না, কারণ সকলেই এখন বুঝতে পেরেছে যে রাষ্ট্র কিভাবে চলবে। সেই ক্ষেত্রে আপার হাউস, লোয়ার হাউস নিয়ে কথা বলা হয়েছিল আমাদের 31 দফাতে, এবং সেই জায়গাটিতে কেউ কেউ আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, সেই জায়গাটি তো অনেকেই, অনেক ক্রীড়ানরক অনেক সূক্ষ্মভাবে একটু রাজনীতি করার চেষ্টা করছে। আপনার ব্রডার স্কেলে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে মেনেই নিতে হবে যে লোয়ার পার্লামেন্টে আমাদের গতানুগতিক প্রথাই হতে হবে। উচ্চ কক্ষে গিয়ে যে দাবিগুলি এসছে, সেগুলি কাছাকাছি সকলেই রয়েছে, এবং আমি আশা করি যে সেগুলি হয়ে যাবে, সেগুলি কারোর জন্য ঠেকবে না। এমন কিছু দেখছি না যে যেখানে আমাদের ঐক্যমত্যের অভাব থাকছে। 5ই আগস্ট আমরা এটাও চাইব যে সঠিকভাবে নির্বাচনের রোড ম্যাপ নয়, নির্বাচনের তারিখটিও যেন তারা ঘোষণা করে দেয়। এই সেই জায়গাটি আমি বলতে চাই। এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা মাসুম খলিল বলছিলেন, উনি 5ই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, এবং সেই ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে। এবং কোনো রাজনৈতিক দল ইতিমধ্যে বলেছেন যে তারাও আশা করছেন
যে ওই দিন হয়তো নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন? আমি তারিখ ঘোষণা করলে সম্ভবত অনেক কিছুর সংশয় শঙ্কা কিছুটা অবসান হবে নাকি? আমি আশা করব না, আমি বলবো যে এটা করা উচিত। পার্টিকুলারলি অনেকগুলো বিষয় রয়েছে যেগুলি সংবিধানে সন্নিবেশিত করা যায়, যেমন পুলিশ কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এগুলি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমি দেখছি কিছু কিছু জায়গায় সমালোচনার জায়গাও রয়েছে। বলছেন যে আমরা কমিটি ফর্ম করব স্পিকারের নেতৃত্বে, এবং সেই জায়গায় আমরা উইল ইনভাইট দ্য অ্যাপ্লিকেশন, কারা আপনি দায়িত্ব নিতে চান। সেই জায়গায় আবার বলা হয়েছে আইন দ্বারা সেটাকে ঠিক করা হবে। তার মানে কোন ব্যক্তি কোথায় যেতে পারবেন সেই জায়গায় আবার ওপেননেস নাই। একবার বলা হলো যে আমরা আহ্বান করব যে আপনারা আসুন, কে দায়িত্ব নিতে চান, আবার বলছে আইন দ্বারা নির্দিষ্টকরণ করা হবে, অর্থাৎ ওই ক্যান্ডিডেটদের উপর আবার বার দিয়ে দেওয়া হচ্ছে। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, উনি আগে ইলেকশন কমিশনে ছিলেন, আবার এখানে উপদেষ্টা হওয়ার পর ওনার ওখানে কেউ কেউ বলেছে আইনগতভাবে ব্যপ্ত হয়েছে। তো ওপেন ইনভাইটেশন থাকলে আন্ডার কন্ট্রোল। আমি বলছি যে কোথাও যেন লুপহোল না থাকে, যেটা হবে স্ট্রেট হবে। আর আরেকটি বিষয় দেখুন, এই ধরনের সংস্কার করা এই অল্প সময়ে এটা কিন্তু চারটিখানি কথা না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে দেশ 54 বছর পারেনি, পৃথিবীর অন্যান্য দেশেও সর্বনিম্ন আমরা দেখেছি ইনস্ট্যান্স রয়েছে পৃথিবীতে এই ধরনের সংস্কার মিনিমাম 2.5 years, আর আমাদের এখানে এই 8-10 মাসে করে ফেলবে, এটাও তারা দে আর ডুইং এ বিগ জব, বাট উই নিড এভরিবডি উইল কোঅপারেট। অ্যান্ড আমি মনে করি যে সকলের সদিচ্ছা রয়েছে, এবং বিএনপি এই সংস্কারের লিডিং পার্টি, এবং উই ওয়ান্ট ইট অ্যান্ড উই আর ডুইং ইট। আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালানো হচ্ছে, তাহলে আমি মনে করি না এগুলি উচিত হচ্ছে। জাস্ট গো স্ট্রেট অ্যান্ড ইউ ক্যান ফিনিশ দ্য প্রবলেম। মাসুম রহমান খলিল, ইদানিং আমরা লক্ষ্য করছি যে মিডিয়ার বেশিরভাগ খবর রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি, হুমকি আর আস্ফালন। এতদিন নাম আসতো শুধু বিএনপির, এখন চলে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গুলশানে একটি চাঁদাবাজির ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। বিশেষ করে আজকের যদি মূলধারার মিডিয়া দেখেন, পত্রিকাগুলো দেখেন, টেলিভিশন খবরগুলো দেখেন, এটাই প্রধান খবর। কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, গণমাধ্যম সমাজের দর্পণ, এটা আমরা সবাই জানি। সমাজে, রাষ্ট্রে যা কিছু ঘটবে তার প্রতিফলন আমরা সংবাদপত্র, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমে দেখতে পাবো, এটাই স্বাভাবিক। তবে কোনো কোনো সময় মনে হয় যে এই স্বাভাবিক মাত্রার মধ্যে একটু অস্বাভাবিকতা যুক্ত হয়। এখন তেমন কোনো কিছু হচ্ছে কি না সেটার ব্যাপারে হচ্ছে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকতে পারে। আপনি রাজনৈতিক দলের কথা বললেন, একটা উল্লেখ করলেন বিএনপির কথা, এখন এনসিপি আসছে, ভবিষ্যতে যে অন্য কোনো রাজনৈতিক দলের নাম আসবে না এমনও কিন্তু বলা যায় না। তবে মিলন ভাই খুব চমৎকারভাবে বলেছেন, বাংলাদেশের একটা স্থিতি যদি অর্জন করতে হয় তাহলে গণতান্ত্রিক রূপান্তর ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংস্কারের প্রয়োজন আছে, যে সংস্কারের কাজগুলো এখনকার অন্তর্বর্তী সরকার করে যাচ্ছে। 10 মাসের মধ্যে অসম্ভব দায়িত্ব তারা পালন করছে। হ্যাঁ, আমরা যদি অপূর্ণাঙ্গতা, তাদের অসম্পূর্ণতা বিষয়টা যদি সামনে চিন্তা করি তাহলে হয়তো কিছু কিছু জিনিস পাবো, কিন্তু 10 মাসের মধ্যে তাদের যে অ্যাচিভমেন্টটা এটা একেবারেই কম না। যেমন তারা সব কিছু যে বাস্তবায়ন করে যেতে পারবে এমন না, কিছু বাস্তবায়ন করা হবে আর কিছু বাস্তবায়নের অঙ্গীকার তৈরি করা হবে। এই যে জুলাই সনদপত্র যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অঙ্গীকার এর মধ্যে হয়তো থাকবে। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো হয় কি আমাদের সোসাইটির যে অবক্ষয়ের একটা অংশ হয়ে গেছে। বিশেষ করে গত 15 থেকে 18 বছর ধরে যে ফেসিবাদী শাসন গেছে, এই ফেসিবাদী শাসনের বৈশিষ্ট্যটাই আমরা দেখছি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। রাষ্ট্রের যে প্রশাসন আছে, প্রশাসনিক সুযোগ সুবিধা, সামাজিক যে বিষয়গুলো, এগুলোর উপর এক ধরনের অনাহত কর্তৃত্ব আরোপ করে চাঁদাবাজি, টাকা পয়সা উপার্জন অন্যায়ভাবে, এই প্রবণতাটা আমরা দেখছি। সেই প্রবণতার ধারাবাহিকতা রাতারাতি শেষ হবে এটা আমরা আশা করি না। তবে এটাকে একটা পদ্ধতিগতভাবে যাতে বন্ধ করা যায়, ফেসিবাদের পুনরাবির্ভাব বন্ধ করার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে, একই সাথে রাষ্ট্রের এটা হচ্ছে ক্ষত, চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অবিচার, এগুলো হচ্ছে ক্ষত। এই ক্ষত যদি নিরাময় করা না যায় তাহলে রাষ্ট্র কিন্তু সামনে অগ্রসর হতে পারবে না।
আমার মনে হয় সরকার যে পদক্ষেপটা নিয়েছে, আপনি এনসিপির কথা বললেন, আসলে দল কোনো বিষয় না, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বা কোন দল কি সেটা না, যারা অন্যায় করবে সেটাকে কিন্তু প্রতিরোধ করা দরকার। আর এটা সিস্টেমের মধ্যে এমন সংস্কারের পদক্ষেপ নেওয়া দরকার যাতে কোনো সরকার ইচ্ছা করলেও পারে না। এখানে যেমন ডিজিটালাইজেশনের একটা বিষয় আছে, অথবা অন্যান্য পদ্ধতিগত রাস্তাগুলো এমন করা, যেমন নিয়োগ হবে, নিয়োগের বিষয়টা লম্বা সময় ধরে নিয়োগ হবে না, যেখানে টুলবাজি, চাঁদাবাজি ইত্যাদি হতে পারে। তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে করে এখানে চাঁদাবাজির অথবা ঘুষ, কেলেঙ্কারি এগুলো সুযোগই তৈরি না হয়। আমার মনে হয় এই জায়গাটাতে হয়তো কিছু সংস্কার নিশ্চয় করবে বর্তমান সরকার। আর ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে, তারা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সংকটটা হয়েছে কি, এই তরুণদেরকে বলা হয় গোল্ডেন জেনারেশন। জেনজি তো রয়েছে, গোল্ডেন জেনারেশন বলা হয় এই কারণে তাদের নেতৃত্বে বা তাদের কারণে আজকে এই স্বৈরাচার ফেসিবাদ সরকার উৎখাত হয়েছে এবং পালিয়ে গিয়েছে। এবং তারা যখন এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে তখন আমরা হতাশ হই। এবং আপনি নিশ্চয়ই এটাও জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি ছাড়া আর বাকি সব কমিটি বাতিল ঘোষণা করেছে। তরুণরা যখন এটা জড়িয়ে পড়ে, পুরনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি জড়িয়ে পড়ে, অনেকে এটা মেনে নেয় যে না, এটা করতেই পারে। এবং তাদের স্ট্যাটাস, যারা এই জড়িয়ে পড়েছে তাদের স্ট্যাটাস, তাদের সামাজিক অবস্থান, সেগুলো মিলে অনেকটা মিলে যায়। কিন্তু এই তরুণরা যারা এখনো বিশ্ববিদ্যালয়ে অনেকে ছাত্র, তারা যখন এই ধরনের কাজে জড়িয়ে যায়, সেটা তো একটা হতাশার জন্মই দেয়। এখন এই সংকটের সমাধানটা কি? না, আপনি যেটা হতাশা বললেন এটা তো হতাশা অবশ্যই, তবে সাধারণভাবে দেখি কি আমাদের প্রজেকশনটা কিভাবে হচ্ছে। যদি একজন অপরাধে যুক্ত হয়ে থাকে 10 জনের মধ্যে একজন, কিন্তু 10 জন তো আর অপরাধী না, কিন্তু চিহ্নিত করা আছে সবাই, কিন্তু চিহ্নিত এমন ভাবে করা হয় যেন পুরো তরুণ সমাজ কলুষিত হয়ে গেছে। আসলে বিষয়টা সেরকম না। আসলে একটা জিনিস কি, আমরা 1/11-এর সময় কিন্তু এই ধরনের একটা প্রোপাগান্ডা দেখছিলাম। ঘটনা ঘটছে, কিন্তু ঘটনা যে মাত্রার না ঘটে তার চেয়ে অনেক বড় করে ফুলিয়ে দেখানো হয়। তো যে কোনো কারণে হোক, আমরা কোনো কোনো গণমাধ্যমের এই প্রবণতাটা যেন এখন দেখছি, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে। তা এটা গণতান্ত্রিক রূপান্তরের যে স্বপ্ন আমরা সবাই দেখছি, দেশের সব মানুষ এবং রাজনৈতিক দলগুলো দেখছে, এই স্বপ্নের অভিযাত্রার মধ্যে কোনো ব্যাঘাতের কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত কিনা সেটা অবশ্যই আমাদের চিন্তা করা দরকার। যদিও ষড়যন্ত্র চক্রান্ত এগুলো না ভেবে আমাদের সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য, এই যে চাঁদাবাজি বা যেসব দুষ্ট ক্ষত আছে এগুলো দূর করার জন্য স্টেপ নেওয়া দরকার, সরকারও দরকার এবং সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। যার যে জনবল আছে তারা যাতে এ ধরনের কোনো অপরাধ বা অবক্ষয়মূলক কাজের সাথে যুক্ত না হয়ে পড়ে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক নয়া দিগন্ত, আরও রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন, চাঁদাবাজি আজ শুধু অপরাধ নয়, বরং একটি সামাজিক ও রাজনৈতিক ব্যাধিতে পরিণত হয়েছে। চাঁদাবাজি এখন রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। এই যে সংস্কৃতির অংশ হোক, ব্যাধি হোক, আপনি কি বিষয়ে একমত? অংশ, ব্যাধি, মেনিয়া, ক্যান্সার, যত কিছু বলেন সবই তো বলতে পারে চাঁদাবাজি সম্পর্কে। কিন্তু হলোটা কেন? কার রেসপন্সিবিলিটি? একজন কেন, একজন তো স্ট্যান্ড নিতেই হবে। ধরুন আমার সময় নকল অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, আমাদের সকলের মাথায় নকল হবেই এবং ধরে নিয়েছিল যে নকল থাকবেই, কিন্তু এটা চলে গেলে তো ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড স্ট্যান্ড।
যে আমি এটা বন্ধ করবই। এখন এই বিএনপি, আওয়ামী লীগ, অন্য সরকার, পট পরিবর্তন, হোসেন মোহাম্মদ এরশাদ একই ধারাবাহিকতা স্বাধীনতার পর থেকে আসছিল। যখন আমরা এই জুলাই বিপ্লব হলো, জুলাই 36 হলো, তখন আমরা দেখলাম হঠাৎ করে সকলেই থেমে গেল। কারণ বাজারে দেখা গেল কেজি প্রতি 5 টাকা কম হয়ে গেল। কেন ভাই কম হলো? চাঁদাবাজি বন্ধ হয়ে গেল। আমরা বেশ কয়েকদিন দেখেছি। তো কয়েকদিন দেখার পরে এটা পুনরুজ্জীবিত হলো। তাহলে কে পুনরুজ্জীবিত করলো? আমি বলবো সরকার। কারণ দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু কন্ট্রোল ইট। এখন তো বিএনপি মাঠে নেই, বিএনপির কথা বলবেন কেন? আচ্ছা আসুন, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স রয়েছে, ডিজিএফআই, এনএসএ, এসবি, ডিবি, সিআইডি, প্রত্যেকটি রিপোর্ট কে কে কোথায় চাঁদাবাজি করছে তাদের এখানে সংরক্ষিত রয়েছে। আই ক্যান চ্যালেঞ্জ, তাদের কাছে রয়েছে। মনে করেন আমার চাঁদপুরে যদি চাঁদাবাজি হয়, সেটা এনএসআই, ডিজিএফআই জানে, তারা এই রিপোর্টগুলি পাঠাচ্ছে। আবার দেখুন, আপনি কি জানেন না যে চাঁদপুরে আপনার দলের কারা চাঁদাবাজি করে? আমি জানি কি জানি না সেটা প্রমাণের আমি আসছি। এখন আমাদের দলকে নিয়ে যে আপনার তীর নিক্ষেপ করছেন, আমাদের দলে যারা চাঁদাবাজি করছে বলে প্রমাণিত হয়েছে বলেই তো বহিষ্কার করা হয়েছে। সেটা থেমেছে? আনসার মাই কোশ্চেন। থামে নাই। আমি বলছি আমরা যখন পেরেছি আইডেন্টিফাই করতে, তখনই তো বহিষ্কার করেছি। তাহলে সরকার যদি কোনো অ্যাকশনে না যায়, দল কি কারাগারে পাঠাতে পারবে? এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় হাসানুল্লাহ মিলন, সেটি হলো এই আওয়ামী লীগ বা এরশাদের আমল বলছিলেন আপনি, সব বিএনপির আমল, ধারাবাহিকতা। হ্যাঁ, এরা যখন সরকারে ছিল, এই দলগুলো, দলীয় সরকার যখন সরকারে ছিল, তখন কি চাঁদাবাজি থেমেছিল? থামে নাই। এই চাঁদাবাজির ব্যবস্থাটা কি বন্ধ করার পেছনে বা চালু রাখার পেছনে কোনো দায়ী দায়িত্ব কি রাজনৈতিক দলগুলো নেই? সেই জবাবদিহিতা রাজনৈতিক দল জনগণের সামনে প্রত্যেক 5 বছর পর পর করে। সেই অবস্থাটি ছিল না বলেই আজকে আপনারা এক পেশে কথা বলছেন, যারা চাঁদাবাজি করছে তারা পালিয়ে গিয়েছে। যদি আমাদের দল বা অন্য কোনো দল চাঁদাবাজি করে থাকে এবং নির্বাচন হতো, তাহলে সেই জবাবদিহিতা জনগণ তাদের দিত। তো জনগণ ইজ নট এ পার্ট অফ দ্যাট। জনগণ এটা বন্ধ করতে পারবে না। বন্ধ করতে হবে বর্তমান সরকারকে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন ধরা পড়লো, এর মানে এরা অনেকেই চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ উঠেছে এবং প্রমাণ হলো একটা বিষয়। অন্তত আপনাদের দলেরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এটা তো সত্য। আপনি সবাই জানি আপনার দলের কারা কারা চাঁদাবাজিতে জড়িত, তারা তো বহাল তবিতে আছে এখনো। আর বহিষ্কার হয়েছে কারা? চুনুপুটি, যারা মূল ব্যক্তি তারা কিন্তু বহাল তবিতে রয়েছে। বহিষ্কার আমাদের এবং যিনি বহিষ্কার করছেন, যারা করছেন সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব রয়েছেন, তারাই যদি জড়িত থাকেন তখন কি হবে? সেজন্য বলছি এই সরকার যদি কোনো অ্যাকশন নিচ্ছে না, নট এ সিঙ্গেল অ্যাকশন। কিন্তু রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় দায়িত্ব নেই? আমরা দায় দায়িত্ব পালন করছি বলেই তো আমরা এক্সপাল করছি। আজকে বৈষম্য, আপনি বললেন গোল্ডেন এরা, তারা ইয়েস দে আর গোল্ডেন এরা, তাদেরকে আমরা শিখবো, জানবো, বুঝবো। আর সরকার যদি প্যাট্রোনাইজ করে তাদেরকে যে কাম টু দ্য পলিটিক্স, তাহলে তো হয় না। ভাই আপনারা ছাত্র, আপনার দেশ স্বাধীন করেছেন, and go back to your study table, then come to the politics. Immediately আপনি একটা পার্টি ঘোষণা করলেন, সেই পার্টিতে সবচেয়ে রাজকীয়ভাবে উৎসাহের মধ্য দিয়ে আপনি একটা পার্টি ডিক্লেয়ার করলেন। এই টাকাটা আপনি পেলেন কোথায়? আচ্ছা আপনি বলুন তো, এই তরুণরা পার্টি করার কি রাইট নেই? অফকোর্স আছে। রাজনৈতিক দল থেকেই বলা হয়েছে, একজন বলেছে যে তরুণরা পলিটিক্সে এসে হালুয়া রুটি খাওয়ার জন্য চলে এসেছে। বললো সেটা বিষয় না। আমরাও রাজনীতি করেছি, আমরাও তরুণ ছিলাম, আমরাও প্রবীণ হচ্ছি, আমরা বার্ধক্যে যাব। ওরা রাজনীতি করবে, দ্যাট ইজ ভেরি গুড। এই যে তারা রাজনীতি শুরু করার সময় যে জাঁকজমক ভাবে করলো, এই টাকাটা তারা কোথায় পেল? এই প্রশ্ন যে উঠান যথার্থ, তারা এত টাকা পেল কোথায়? কিন্তু আপনারা নিজেদের ব্যাপারে কখনো প্রশ্ন উঠিয়েছেন আপনারা কেমন টাকাটা পান? এই কথাটা পাবলিক জানে। ধরুন পল্টনে একটা বিশাল মিটিং করেছে, এই টাকা কোথায় পেয়েছে আপনারা কখনো হিসাব দিচ্ছেন? দেন নাই। কিন্তু এনসিপি যখন আমরা আনসার ইফতার মাহফিল করো, তখন কিন্তু বারবার প্রশ্ন, আমরা আনসার দিচ্ছি। আপনি প্রশ্ন তখন করতে পারবেন যখন আপনি নিজের হিসাব দিবেন, এবং হিসাবটা চাওয়া উচিত। ইয়েস, আমি দিচ্ছি হিসাবটা। বিএনপি 45 বছরের পার্টি, সেই পার্টিতে বহু লোক, এই পার্টিতে তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে। বিএনপির পার্টিতে অনেক লোক ডোনার রয়েছে। আমি যে কোচের রাজনীতি করছি, সেখানে কি আমি কি চাঁদাবাজি করছি? আমার পার্টির সদস্যরা চাঁদা দিয়ে তারা পার্টি চালায়। চাঁদার 2টা টার্ম আছে, একটা ব্যাড সেন্স, একটা গুড সেন্স, ঠিক আছে?
আজকে যে আমার প্রোগ্রাম হচ্ছে সেখানে এরকম 20 জনে মিলে 1 লক্ষ টাকা উঠিয়ে সেই প্রোগ্রামটা করছে, কিন্তু একটা নিউলি বর্ন পার্টি তাদের তো সেই স্ট্রেংথটা তাদের ডোনার থাকতে পারে, যদি আপনাদের থাকে তাদের থাকতে পারে। লেটস গো ফর ইট। একটা পার্টি হওয়ার আগেই ডোনার, আই এম গোয়িং দ্যাট পয়েন্ট। একটা পার্টি 50 বছর পরে তার ডোনার ক্যাপাসিটি বিল্ড করেছে, আর একটা পার্টি হওয়ার আগেই ডোনার। ইউ সি হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বিএনপি ইজ এ ওল্ড এস্টাবলিশ পার্টি, সেই পার্টিতে ডোনার থাকবে, তাই না? আর আপনি নতুন পার্টিটা যদি এরকম জাঁকজমক করেন তাহলে তো হয় না। আপনি গাড়ির বহন নিয়ে যাবেন, ইটস ভেরি কস্টলি। তাহলে আজকে তার পরিণতি দেখলেন যে গুলশানে কি হলো। গভর্নমেন্ট যদি চায় চাঁদাবাজি হতে পারে না, আমি আমার কচুয়াতে যারা সুনির্দিষ্ট চাঁদাবাজি করে আমি তাদেরকে গভর্নমেন্টকে প্রশাসনকে জানিয়েছি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তারা বসে আছে কে নমিনেশন পায়, কে ইলেকশন করে, কে ক্ষমতা আসবে। আপনি নিয়েছেন পুলিশের দায়িত্ব, আপনি নিয়েছেন সরকার, আপনি আমাকে বলবেন কেন? আমি সিভিলিয়ান, মিডিয়ার সোর্স আছে কথা বলার। আচ্ছা মিলন ভাই, এই চাঁদাবাজি রোধে দলীয়ভাবে কোনো কোড অফ কন্ডাক্ট চালু করা যায় না? অফকোর্স যায়। দলীয়ভাবে যে চাঁদাবাজি করে তাকে বৈশাখ করছে, তার পলিটিক্যাল পানিশমেন্ট দিচ্ছে, তাকে নমিনেশন দিচ্ছে না, তাকে রাজনৈতিক পদায়ন দিচ্ছে না, এভরিথিং দল করছে। কিন্তু আমরা দেখছি যে যিনি আগে রিক্সায় চলতেন এখন পাজেরোতে চলছেন, দলের পদেও রয়েছেন। এই প্রশ্ন তো উঠতেই পারে যে ভাই আপনার পাজেরোটা কিভাবে ম্যানেজ করলেন? দ্যাটস ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, তাকে সেটা খোঁজ করে নেওয়া যেতে পারে, ইন্ডিভিজুয়াল ব্যাপার। মাসুম রহমান খলিলি, বাংলাদেশের চাঁদাবাজির মূল উৎস কোথায় বলে আপনি মনে করেন? রাজনীতি, প্রশাসন, নাকি ব্যবসা? রাজনৈতিক ছত্রছায়া চাঁদাবাজি কিভাবে বিকাশটা লাভ করলো এই দেশে? চাঁদাবাজির মূল উৎসটা হচ্ছে সরকারি বিভিন্ন ধরনের কাজ, টেন্ডার, তারপরে কার্যাদেশ এগুলো, এবং সামাজিকভাবে যেমন হাট বাজার, বালুমহাল, এসব জায়গা থেকে যে অর্থনৈতিক লাভালাভ তৈরি হয়, এটাই হচ্ছে চাঁদাবাজের একটা উৎস আর কি। তা আসলে এই জায়গাটাতে একসময় চাঁদাবাজিটা কিন্তু ছিল না, এগুলো স্বাভাবিকভাবে হতো। গভর্নমেন্ট স্বাভাবিকভাবে টেন্ডার দিত, যারা দরপত্র জমা দিত তারা স্বাভাবিকভাবে পেত, হাট বাজার ওভাবে ইজারা হতো। কিন্তু যখন এই প্রশাসনকে অর্থনৈতিক সুবিধার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করা শুরু করলো, তখন ধীরে ধীরে এটা কিন্তু শুরু হয়ে গেল চাঁদাবাজিটা। এবং আমরা দেখি পর্যায়ক্রমে, যেমন এক এক গভর্নমেন্টের সময় একটা সহনীয় পর্যায় থেকে অনেক বেশি অসহনীয়তার দিকে যেতে যেতে এখন গত ফেসিবাদের যে টাইমটা, এটা একটা প্রলয়ঙ্করী একটা ভয়ঙ্কর রূপ নেয়। আর আমরা এখনকার যে টাইমটা, এই টাইমটা শুরু থেকে মিলন ভাই বলছেন যে আসলে চাঁদাবাজি এক পর্যায়ে কিন্তু বন্ধ হয়ে গেছিল ইয়ের পরে, বিপ্লবের পরে, কিন্তু এখন আবার শুরু হচ্ছে। এমনকি যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদের লোকজনেই সমন্বয়ক আজকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হলেন। তো এটা তো আসলে দুর্ভাগ্যজনক বিষয়। তবে এটার কিন্তু একটা সংস্কারের ব্যবস্থা আছে। সংস্কারের ব্যবস্থাটা হচ্ছে যেটা আমি উল্লেখ করেছিলাম, প্রশাসনিকভাবে এমন ব্যবস্থা যদি করা যায় যেখানে চাঁদা নেওয়ার সুযোগই থাকে না। যেমন একজন ব্যক্তি তার সেবার জন্য সিটি কর্পোরেশনে গেলেন, যদি তার সেবার জন্য সিটি কর্পোরেশনে যাওয়ার প্রয়োজন না হয়, উনি যদি অনলাইনে এই কাজটা করে ফেলতে পারেন, তাহলে তার ওখানে তাকে আটকানোর কোনো সুযোগ থাকে না। এরকম ব্যবস্থা কিন্তু নেওয়া যায়। আমার মনে হয় ভবিষ্যতে এটা চিন্তা করতে হবে। মিলন ভাই একটা কথা বলছিলেন, সেটা আসলে এটার আসলে যথার্থ সম্ভবত। কারণ হলো মানুষের যদি ভোটাধিকারটা থাকে তাহলে 5 বছর পরে চেঞ্জ হয়ে যাবে, যারা চাঁদাবাজি করে তারা বাতিল হয়ে যাবে। এই ভোটাধিকার না থাকার কারণেই এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে, যেটা মিলন ভাই ইঙ্গিত করছিলেন। আপনার কি মনে হয়? এটা আমি একমত একদম পুরোপুরি মিলন ভাইয়ের সাথে। কারণ আমরা দেখি আসলে নির্বাচন যদি হয়, মানুষের মতামতের জন্য যদি যেতে হয় জনপ্রতিনিধিদেরকে, তাহলে তারা কিন্তু একটা জবাবদিহিতার মধ্যেই থাকে, বেপরোয়া হতে পারে না। এই যে গত 15 বছর নির্বাচনটাও কিভাবে হয়েছে আমরা অনেকেই জানি। তো এই নির্বাচনে জনমতের যথাযথ প্রতিফলন না হবার কারণেই কিন্তু এই ধরনের কায়েমি স্বার্থবাদী যেসব নেতৃত্ব আছে তারা কিন্তু অনেক প্রবলভাবে শক্তিমান হয় এবং চাঁদাবাজি, দখলবাজি এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়। গণমাধ্যম কি এ ব্যাপারে কোনো শক্তিশালী ভূমিকা রাখছে বলে মনে হয়? কারো কারো অভিযোগ না, কারণ চিহ্নিত কিছু চাঁদাবাজ বা দখলদারকে কোনো কোনো গণমাধ্যম সহযোগিতা করে। সবচেয়ে দুঃখজনক হলো এরা কোনো কোনো গণমাধ্যমের মালিকও বটে। না, আপনি গণমাধ্যমের কথা বলেছেন। গণমাধ্যম তো আমি শুরুতে বলছিলাম এটা সমাজের দর্পণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গণমাধ্যমের অবস্থা, শিল্পের অবস্থা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, বড় বড় কর্পোরেট হাউস যেগুলো আছে তারাই গণমাধ্যমের মালিক এবং নিয়ন্ত্রক।
একটা গণমাধ্যম মানে একটা গোষ্ঠীর কাছে দেখা যাচ্ছে 7টা 8টা পর্যন্ত গণমাধ্যম আছে, এবং ওইসব গণমাধ্যম অন্যান্য তার যে চাঁদাবাজির ব্যবসা আছে, ভূমি ব্যবসা, এইসব জায়গা থেকে টাকা ইনকাম করে গণমাধ্যম বিনিয়োগ করতেছে প্রোটেকশনের জন্য। এই প্রবণতাটা কিন্তু আপনি যেটা বললেন না, আসলে চাঁদাবাজি প্রতিরোধ করবে গণমাধ্যম, দখলবাজি প্রতিরোধ করবে গণমাধ্যম, এই রোলটা আর কিন্তু পালন করতে পারছে না। এটার জন্য আমার মনে হয় গণমাধ্যম সংস্কারেরও একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, একটা কমিশন হয়েছে, তারা কিছু সুপারিশও দিয়েছে এবং তারা বিকেন্দ্রীকরণের কথাও বলেছে। একটা গ্রুপের কাছে অনেকগুলো গণমাধ্যম থাকা উচিত। এটা বাস্তবায়নের জন্য কিন্তু তৎপরতা নেই, কারণ এর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং এর দরকার ছিল না, এর সরকারি করতে পারতো না। ঠিকই বলেছেন, এটা শুধু এই সরকার নাই, সরকার তো যদি নির্বাচন হয় ফেব্রুয়ারি পরে তো নতুন নির্বাচিত সরকার আসবে, নতুন সরকারের উপরে এই দায়িত্বটা থাকবে। আর যদি একই পুনরাবৃত্তি ঘটে, যারা এই ধরনের মাফিয়া টাইপের গণমাধ্যম মালিক যারা আছে তাদের কাছে যদি রাষ্ট্র নথি স্বীকার করে বিভিন্ন সুযোগ সুবিধার কাছে, তাহলে যা ছিল তাই থাকে। কিন্তু আমরা দেখছি অলরেডি নথি স্বীকার করে ফেলেছে। দেখা গেল রাজনৈতিক অঙ্গনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী, পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, আবার এই দুই গ্রুপ মিলে আবার কোনো কোনো গণমাধ্যমের উদ্ধারের জন্য মাঠে নেমেছে। এটা তো সামাজিকভাবে আমাদের জন্য কিছুটা নৈরাশ্যজনক খবর। তবে এগুলো একটা পর্যায়ে কিন্তু আর থাকে না আর কি, যখন জবাবদিহিতে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং 5 বছর পর পর যদি সরকার পরিবর্তন হয়, স্থানীয় সরকার, তারপরে ন্যাশনাল গভর্নমেন্ট, সব কিছু যদি একটা সিস্টেমের মধ্যে চলে আসে, তখন এইসব জিনিসও অনাহত প্রভাব বিস্তারের প্রবণতাটা কিন্তু কমে যায়। আমি কিন্তু এই ব্যাপারে একটু ডিফার করি। এই বাংলাদেশের প্রেক্ষিতে গণমাধ্যমগুলো এই সমাজকে দ্বিধাবিভক্ত করা, রাজনীতির মধ্যে দ্বিধাবিভক্ত করা, সরকার ভার্সেস রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসা, জনগণ ভার্সেস সরকার, এইটা দর্পণের উল্টো পার্টটা তারা করে যাচ্ছিল, এখনো তাই। কতগুলি মিডিয়া হাউস সরকারকে নিয়ন্ত্রণ করে, সেই ব্যাপারটিকে আপনি দেখেছেন? মিডিয়া হাউস সরকার নিয়ন্ত্রণ করে, মিডিয়া হাউস আগে যা বলে পরে সরকার তা করে। তাহলে মিডিয়া হাউস যদি সরকার নিয়ন্ত্রণ করে, তো মিডিয়া হাউস কেন এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবে না, সমাজ নিয়ন্ত্রণ করবে না? আমরা তো জনগণের কোনো কিছু করার নাই, যা হচ্ছে তাই আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমরা এটাও দেখেছি, সরকার আপনি সবকিছু সরকার মানে দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা এমনও দেখেছি যে সমস্ত মিডিয়া আপনাদের শীর্ষস্থানীয় নেতৃত্বকে চরমভাবে বিতর্কিত করেছে, তাদের ইমেজকে ধসিয়ে দিয়েছে, সেই ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা এখনো করতে হচ্ছে। সেই সমস্ত মিডিয়ার সঙ্গে আপনারা আবার কি গলাগলি করছেন, ঘনিষ্ঠতা করছেন। কি করবো ভাই, জলে থাকতে হলে কুমিরের সাথে তো থাকতেই হবে, কি করার আছে? একমাত্র মিডিয়া এই ফ্যাসিস্ট সরকারকে এতদিন রেখেছে। আমরা কে রে ভাই? আমাদের কিছু করার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা একটি বার আসে, সেটি হচ্ছে আমরা একদিনের রাজা হই। যতক্ষণ পর্যন্ত ভোটটা দিতে না পারি ততক্ষণ পর্যন্ত ভোটটা দিয়ে একদিনের রাজা হই। ওই একদিনের রাজাও তো আমাদেরকে বানাতে দেন না যে দেশ চালাবো। আমাদের যদি একদিনের রাজা হতে দিতেন তাহলে আমরা দেখতাম কে দেশ চালায়। আপনারা তো তা করতে দিচ্ছেন না। এর মানে আপনারা রাজনৈতিক দল হিসাবে এই মিডিয়ার কাছে অসহায়ত্ব প্রকাশ করছেন? ভাই, জনগণ যদি অসহায়ত্ব প্রকাশ করে, মিডিয়া করবে না কেন? এই 111 কিভাবে এসছে দেখেন নাই? কিভাবে 111 আনা হয়েছে, কি করা হয়েছে? কোন কোন মিডিয়ায় আমাকে বলেছিল ব্যাক পেজে 111 সময় 14,000 কোটি টাকার মালিক আমি। ঢাকা শহরে একটি অ্যাপার্টমেন্টের মালিক না, একটি গাড়ির মালিক না, আমাকে বলেছে মিডিয়ায় ব্যাক পেজে ছবি দিয়ে 14,000 কোটি টাকার মালিক আমি। এই মিডিয়াগুলি অপপ্রচার করে কি 111 আনেনি? 111 কি 10 টাকা ধ্বংস করেনি? এই ফেসিবাদ আনেনি? এটা কি জনগণ এনেছে না মিডিয়া এনেছে? সবচেয়ে খারাপ লাগে কোন জায়গায় জানেন? যে পত্রিকাগুলো লিখেছে যে তারেক রহমানের বিচার হতে হবে, তার সঙ্গে আপনারা গাঁট ছড়া বাঁধছেন। যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ আমাদেরকে ওই জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করার দরকার নেই, বরং কুমিরের আধার হয়ে আমরা আছি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
জনাব এহসানুল হক মিলন, রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিলি। মাসুম রহমান খলিলি, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে এই যে দখল চাঁদাবাজি প্রবণতা ছড়িয়ে পড়েছে, এর সুযোগটা কিন্তু নিচ্ছে ফ্যাসিস্টের দোসররা। গত দুদিন ধরে কিছু কিছু মিডিয়ার খবর পরিবেশনের ধরন দেখে এই বিষয়টি বুঝতে অসুবিধা হয় না। আপনি এর আগে উল্লেখও করেছেন, তারা নতুন পুরনো সব রাজনৈতিক দলের নেতাদের চরিত্র ব্যবচ্ছেদে নেমেছে। এটা কিন্তু পুরনো কৌশল, যে কথাটা আসলে মিলন বলছিলেন 111 আমরা দেখেছি। এই যে পুরনো কৌশলে মাঠে নামার এক চেষ্টা, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে একই কৌশল বারবার কিন্তু কাজ করে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই কৌশলটা আবার ফেল করবে। কারণ এখন আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে তারা জানে কোথায় মিলন ভাই, উনি একসময় রাষ্ট্র পরিচালনার সাথে খুব শীর্ষ পর্যায়ে ছিলেন। উনি উল্লেখ করেছেন যে আসলে কারা চাঁদাবাজি করে, কারা দখলবাজি করে, কারা টেন্ডারবাজি করে, সব তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। এখন ধরেন পুলিশ প্রশাসন আছে, র্যাব প্রশাসন আছে, এমনকি সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে। আমি যতদূর জানি এবং যতদূর খোঁজ খবর রাখি, তাদের কাছে পুরো চাঁদাবাজির নেটওয়ার্ক, অপরাধীদের নেটওয়ার্কটা আছে, কিন্তু তারা এটা কন্ট্রোল করার চেষ্টা করে না। অন্তর্বর্তী টাইমের জন্য যখন একটা সরকার আসে, সেই সরকার কিন্তু প্রশাসনের উপর যদি পুরোপুরি কর্তৃত্ব না হয়, তাহলে তার সিদ্ধান্ত নিয়েও সেটা বাস্তবায়ন করতে পারে না। তখন প্রশাসনের ভেতরে, এই যে একটা কথা বলা সরকারের ভেতরে সরকার, এরকম কিছু গোষ্ঠী কিন্তু তৈরি হয়। এবং সরকারের ভেতরে সরকার রয়েছে, এই কথাগুলো যারা বলছেন তারা কিন্তু 111-এর সঙ্গে জড়িত ছিল। হ্যাঁ, সেই তাদের কার্যক্রম, যেমন গণমাধ্যমের একটা গ্রুপের কথা বললেন, তারা মাফিয়া হয়ে উঠছে। হ্যাঁ, ঠিক আছে, গণমাধ্যম তার আদর্শ ভূমিকা থেকে বিচ্যুত হয়ে যদি মাফিয়া হয়ে যায় এবং বিভিন্ন অসাধু কর্পোরেট গোষ্ঠী যদি বাহক হয়ে যায়, স্বার্থের রক্ষার বাহক, তাহলে তো সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। তার মানে অবশ্য গণমাধ্যম পুরো শিল্পের অথবা গণমাধ্যম গোষ্ঠীর কোনো দোষের বিষয় না। তবে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আসলে এইভাবে এক কৌশল বারবার কাজ করে না। এখন আপনি পুরো নেটওয়ার্ক আপনার নখদর্পণে আছে, আপনি এখান থেকে সিলেক্টিভলি কোনো গোষ্ঠীকে, কোনো স্টেক হোল্ডারকে মেলাইন করার জন্য আপনি কোনো ঘটনাকে সামনে নিয়ে আসবেন, তারপরে আর কোনো কিছুকে আপনি চেপে যাবেন। এটা আসলে আদর্শ বিষয় হতে পারে না। তবে আমার ধারণা একইভাবে যদি অনাহত কোনো কিছুকে আনার চেষ্টা করা হয় 111-এর মতো, সেটা এবার সম্ভবত পুরোটা কার্যকর নাও হতে পারে। এহসানুল হক মিলন, চাঁদাবাজি দখল নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে ডাল তলোয়ার নিয়ে মাঠে নেমেছে, সেটি ফ্যাসিস্টদের দোষের জন্য একটা সুবিধাজনক জায়গা তৈরি করে দিচ্ছে। অবাক করার বিষয় হলো, এক চাঁদাবাজ আর এক চাঁদাবাজের বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিষয়টি হাস্যকর হলে এটাই ঘটছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি একটু ঢু মারেন, তাহলে এর সত্যতা আপনি পাবেন। সংকটটা হলো অন্য জায়গায়, সেটি হলো এতে সাধারণ মানুষ হতাশ হচ্ছে। কি বলবেন? খুব সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে এই দেশটাকে আনস্টেবল করার জন্য। 1 বছর পূর্তি হয়নি যে ফ্যাসিস্ট পালিয়েছে। 1 বছরের ভিতরেই আগামী দিনে এই ফ্যাসিস্ট প্রিভিয়াস গভর্নমেন্টের দোসরদেরকে রিইনস্টেট করার জন্য কিভাবে মাঠে লোকজন নেমেছে একবার ভেবে দেখুন। এই সরকার কি দেখছে না তারা যে আমলাতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত? এটা তো আমরা বলে আসছি আপনাদের সামনে। এটা তো এই গত কয়েকদিন আগে দেখা গেল মধ্যরাতে 3টার সময় ডিসিশন হয় পরীক্ষা নেওয়ার। আমলারা দেশ চালাচ্ছে। এই আমলারা কারা? এই আমলারাই ফ্যাসিস্ট সরকারকে চালিয়েছিল। সেই আমলারা এখন এই সরকারকে চালাচ্ছে। সেই আমলারাই আবার চাচ্ছে পতিত সরকারের দোসরদেরকে পুনর্জীবিত করা। ইট ইজ এ প্ল্যান, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন করার জন্য চেষ্টা করছে। এবং সেই জায়গায় মিডিয়াগুলো, কিছু মিডিয়া এটাকে সাপোর্ট করে যাচ্ছে, কিছু মিডিয়া মুখে কুলুপ দিয়ে আছে। আজকে যদি মিডিয়ারা মনে করতো যে আমরা স্বাধীন হয়েছি, প্রত্যেকটি মিডিয়া যদি ঐক্যবদ্ধভাবে প্যাট্রিয়ট সিটিজেন হয়ে তারা যদি এই দেশকে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যেত, তাহলে এই কাদা ছিটাছিটি হতো না। আপনি চাঁদাবাজির কথা বলছেন, ঠিক আছে, একটি চাঁদাবাজি কেন্দ্র করে যদি প্রত্যেকটি মিডিয়া ইনভেস্টিগেশন করে প্রত্যেকটি মিডিয়া ওই চাঁদাবাজের পিছনে ছুটে বেড়াতো, তাহলে সত্যিকার অর্থে ওই চাঁদাবাজও পালাতো। কিন্তু মিডিয়ারও ঐক্যবদ্ধ না, একই অবস্থায় রয়েছে। নাথিং হ্যাজ চেঞ্জ ইয়েট। একদম কিছুই আমরা পরিবর্তন দেখিনি। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্র পরিচালনার ভাবে কোথায় আমরা পরিবর্তন দেখেছি? কোনো পরিবর্তনই দেখিনি।
আমরা জনগণ সেকেন্ড টায়ার্ড হয়ে গেছে। এই জুলাই ঘোষণা, এই জুলাই সনদ, এই সংস্কার সবকিছু ব্যর্থ হবে যদি আবারও যে সুপরিকল্পিত ফ্যাসিস্টকে রিইনস্টেট করার জন্য, এমনকি আমরা শুনতে পাচ্ছি পার্লামেন্টে বিরোধী দল বানানো হবে ফ্যাসিস্টের দোসরদেরকে। এগুলি তো হচ্ছে। এই যে যারা কলকাঠি নাড়ছে এদের বিরুদ্ধে কেউ কথা বলছে? দেখুন, কাকের মাংস কাকে খায় না। এই যে এক মিডিয়া আরেক মিডিয়ার বিরুদ্ধে কিছুই বলছে না, জানে ওই মিডিয়াই কাজ করছে, মিডিয়ার বিরুদ্ধে কিছু, তাদের ভিতরেও একটা কোহেসিভনেস রয়েছে যে সকলে মিলে একসাথে মিলেমিশে চলবো, আমরা ধ্বংস করব দেশটাকে। এই তো হচ্ছে আজকের কাজ। আজকে এই 1400 লাশের উপর দাঁড়িয়ে আমরা কি দেখলাম? আজকে এই যে 20,000 আহত রয়েছে, কি দেখলাম আমরা আজকে আমরা ছাত্রদেরকে তাদের সম্মানও আমরা নষ্ট করে দিচ্ছি। আগামী দিনের ইতিহাসে কোথায় পলিটিক্যাল সায়েন্সে হিস্ট্রি পড়ানোর কথা, গোল্ডেন এরা অফ বাংলাদেশ, আর সেই জায়গায় আমরাও তাদেরকে চাঁদাবাজি বানিয়ে দিচ্ছি। আমরা জুলাইতে শিখেছি, আমাদের চোখ খুলেছে, আমাদের কানে আমরা শুনতে পাই, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি। এই স্বাধীনতা অন্তত পেয়েছি, এটাকে মব বলে আখ্যায়িত করা যাবে না। এহসানুল হক মিলন এবং মাসুমুর রহমান খলিলি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।